নমস্কার বন্ধুরা, উই লার্ন ইনভেস্টিংয়ে স্বাগত। আচ্ছা, একটা কথা বলুন তো, পরপর 3 দিন দুরন্ত র্যালির পর নিজের পোর্টফোলিও সবুজ দেখে মনটা বেশ ফুরফুরে ছিল, তাই না? একদম। কিন্তু আজ সকালে বাজার খুলতেই স্ক্রিনটা যে লাল হয়ে গেল, তাতে কি বুকের ভেতরটা একটু ছ্যাদ করে উঠল? মনে হচ্ছে কি পার্টি শেষ। হওয়াটা খুব স্বাভাবিক। 3 দিনের দারুণ লাভের পর একদিনের পতন দেখলে মনে প্রশ্ন আসেই। হ্যাঁ, বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা একটু ঘাবড়ে যান। ঠিক, তারা ভাবেন আমি কিনতেই কি বাজার পড়তে শুরু করলো। এক্স্যাক্টলি। আর এই ভয়টাই আমরা দূর করতে চাই। আজকে আমরা কাটাছেঁড়া করে দেখব যে আজকের এই পতনটা আসলে কিসের জন্য। এটা কি চিন্তার কোনো বড় কারণ, নাকি বাজারের একটা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো ব্যাপার? একদম। আমরা গভীরে গিয়ে বুঝব প্রফিট বুকিং জিনিসটা কি, আমেরিকার বাজারে হাঁচি পড়লে আমাদের এখানে সর্দি কেন লাগে, আর কালকে রিজার্ভ ব্যাংকের বড় মিটিং নিয়ে বাজার কেন এত চুপসে আছে। আর এই বিষয়গুলো যদি একবার পরিষ্কার হয়ে যায়, তাহলে বাজারের এই রোজকার ছোটখাটো ওঠানামায় ভয় না পেয়ে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে অনেক ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আজকের এই আলোচনাটা সেই ঠান্ডা মাথা ধরে রাখারই একটা চেষ্টা। উই লার্ন ইনভেস্টিং তো আপনাদের এই যাত্রায় সাহায্য করার জন্যই আছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের বিশ্লেষণ। আচ্ছা, আজ বাজারের এই মন খারাপের পেছনে তো একটা কারণ নেই, বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করেছে। সবচেয়ে বড় যে কারণটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো প্রফিট বুকিং। ব্যাপারটা ঠিক কি? দেখুন, গত কয়েকদিনে বিশেষ করে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের পর বাজার প্রায় রকেটের গতিতে দৌড়েছিল। হ্যাঁ, নিফটি তো প্রায় 1000 পয়েন্টের একটা দুরন্ত র্যালি দিয়েছে। তো এখন যারা নিচের লেভেলে শেয়ার কিনেছিল, মানে কম দামে কিনেছিল, তারা তো একটা ভালো লাভ দেখতে পাচ্ছে। স্বাভাবিক। সেই লাভের কিছুটা অংশ ঘরে তুলে আনতে শেয়ার বিক্রি করে লাভটাকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসা, এটাই হলো প্রফিট বুকিং। বুঝলাম। কিন্তু একটা প্রশ্ন আসছে, গত 3 দিন ধরে যে কারণগুলোর জন্য বাজার বাড়ছিল, সেই কারণগুলো কি একদিনেই উধাও হয়ে গেল? ট্রেড ডিলের খবরটা তো এখনো ভালো খবরই আছে। খুব ভালো প্রশ্ন। কারণগুলো উধাও হয়নি, কিন্তু বাজারের সাইকোলজিটা বুঝতে হবে। এটা অনেকটা ম্যারাথন দৌড়ের মতো। ম্যারাথন দৌড়? হ্যাঁ, একজন দৌড়বিদ কি একটানা 42 কিলোমিটার একই গতিতে দৌড়াতে পারে? না, পারে না। তাকে মাঝে মাঝে গতি কমাতে হয়, জল খেতে হয়, দম নিতে হয়। বাজারও ঠিক তাই। একটা বড় রানের পর একটু থামে, একটু দম নেয়। ও আচ্ছা। এই প্রফিট বুকিং হলো সেই দম নেওয়ার প্রক্রিয়া। এটা বাজারকে দুর্বল করে না, বরং পরবর্তী দৌড়ের জন্য শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। ব্যাপারটা অনেকটা আমাদের কলেজ স্ট্রিটের বইয়ের দোকানের মতো, তাই না? কিরকম? মানে পয়লা বৈশাখ বা বইমেলার সময় অনেক ঠং বিক্রি হয়, তারপরে সপ্তাহে যদি বিক্রি একটু কমে, তার মানে তো এই নয় যে লোকে বই পড়া ছেড়ে দিয়েছে। এক্স্যাক্টলি, কি দারুণ উদাহরণ। ঠিক তাই, ওটা হলো উৎসবের বিক্রি, আর এটা হলো সাধারণ দিনের বিক্রি। দুটোকে মেলালে চলবে না। ঠিক। আজকের ডেটা যদি দেখি, সেন্সেক্স আজ প্রায় 0.6% পড়ে 83,314তে বন্ধ হয়েছে, আর নিফটি 50 পড়েছে 0.52%, বন্ধ হয়েছে 25,642-এ। মানে আগের 3 দিনের লাভের তুলনায় কিছুই না। কিছুই না। এটা বাজারের জন্য একটা স্বাস্থ্যকর হজম প্রক্রিয়া। আচ্ছা, হজমের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু আমাদের হজমের গন্ডগোলের সাথে আমেরিকার বদহজমের কি সম্পর্ক? Here's where it gets really interesting. আমাদের বাজার তো নিজের তালে চলছিল, তাহলে আমেরিকার বাজারে কি এমন হলো যারা আজ এখানে এসে লাগলো? এই গ্লোবাল কানেকশনটা বোঝা আজকের দিনে সবচেয়ে জরুরি, আর এটাই হলো আজকের পতনের দ্বিতীয় বড় কারণ। কি হয়েছে ওখানে? কাল রাতে আমেরিকার টেক হেভি ইন্ডেক্স ন্যাসড্যাক প্রায় 1.6% পড়েছে। বেশ অনেকটা। আর এর মূলে ছিল এআই এবং সেমিকন্ডাক্টর, মানে চিপ তৈরির কোম্পানিগুলোর শেয়ারে বড়সড় পতন। একটা নির্দিষ্ট উদাহরণ দিলে বিষয়টা ধরতে সুবিধে হবে। বলছি এএমডির কথা, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস, খুব বড় একটা চিপ কোম্পানি। কাল ওদের শেয়ার প্রায় 17% পড়ে গেছে। 17%? একদিনে? তার মানে নিশ্চয়ই কোম্পানির রেজাল্ট খুব খারাপ হয়েছে। এখানেই তো আসল টুইস্ট। কোম্পানির রেজাল্ট খারাপ হয়নি, বরং বেশ ভালোই ছিল। তাহলে? কিন্তু সমস্যাটা হয়েছে তাদের ভবিষ্যৎ গাইডেন্স নিয়ে। মানে আগামী 3 মাসে কোম্পানি কেমন ব্যবসা করবে তার যে পূর্বাভাস তারা দিয়েছে, সেটা ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়ে কম। এটা তো অদ্ভুত ব্যাপার। তার মানে
কোম্পানি এখন ভালো করছে কিন্তু ভবিষ্যতে হয়তো একটু স্লো হয়ে যাবে শুধুমাত্র এই ভয়ে শেয়ার 17% পড়ে গেল, এটা কি একটু ওভার রিঅ্যাকশন নয়? বাজার এভাবেই কাজ করে, বিশেষ করে যখন ভ্যালুয়েশন অনেক বেশি থাকে, যখন কোনো শেয়ার বা সেক্টরকে নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে থাকে, তখন সামান্যতম নিরাশার খবরও বড় পতনের কারণ হতে পারে। এতটাই হাইপ যে কোম্পানিগুলো যদি বলে আমরা চাঁদে যাব আর তারপর যদি বলে তবে পৌঁছতে দুদিন দেরি হবে, তাতেই বাজার হতাশ হয়ে যায়। দারুণ বলেছেন। আর আমেরিকার টেক কোম্পানিগুলোর এই হতাশার আজ সরাসরি আমাদের দেশের আইটি সেক্টরের উপর এসে পড়েছে তো। আমি দেখছিলাম আজ নিফটি আইটি সূচক প্রায় 0.6% পড়েছে। ইনফোসিস, HCL টেকের মতো বড় বড় শেয়ারে বেশ চাপ দেখা গেছে। একদম। এটা আমাদের শেখায় যে বিশ্ববাজার একে অপরের সাথে কতটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। ঠিক। আমেরিকার একটা কোম্পানির ভবিষ্যৎ পূর্বাভাস আমাদের দেশের আইটি শেয়ারের দাম ফেলে দিতে পারে। তাই আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে সবসময় বলি শুধু নিজের ঘর নয়, প্রতিবেশীর ঘরে কি রান্না হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে। ঠিক। আর একটা বড় ঘটনা তো আমাদের নিজেদের ঘরেই দরজায় কড়া নাড়ছে, তাই না? আরবিআইয়ের মিটিং। একদম। আপনি একেবারে পয়েন্টও ধরেছেন। এটাই হলো আজকের পতনের তৃতীয় কারণ। আরবিআই মনিটারি পলিসি কমিটির মানে এমপিসির মিটিং নিয়ে সতর্কতা। মিটিং তো চলছে, সিদ্ধান্ত কাল আসবে। হ্যাঁ, রিজার্ভ ব্যাংকের মিটিং চলছে আর তার সিদ্ধান্ত আসবে কাল, অর্থাৎ 6 ফেব্রুয়ারি সকাল 10টায়। তো এত বড় একটা ইভেন্টের আগে বাজার কেন এত চুপ করে যায়? বড় প্লেয়াররা কি ছুটিতে চলে যায়? ছুটিতে নয়, তবে সাইড লাইনে বসে খেলা দেখে। দেখুন, বড় বিনিয়োগকারীরা, বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্সরা কোনো রকম অনিশ্চয়তা পছন্দ করে না। আরবিআই পলিসিতে কি ঘোষণা হবে সেটা একটা বড় অনিশ্চয়তা। তাই তারা এই ধরনের বড় ইভেন্টের আগে নতুন করে বড় কোনো পজিশন নিতে চায় না। ও আচ্ছা। একেই বলে ইভেন্ট রিস্কের জন্য সতর্কতা। তারা অপেক্ষা করে, দেখে, তারপর সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আর বাজার কি আশা করছে আরবিআই থেকে? শুধু কি রেট অপরিবর্তিত থাকবে এটাই বাজার দেখছে, নাকি এর থেকেও গভীরে কিছু আছে? চমৎকার প্রশ্ন। বেশিরভাগ বিশেষজ্ঞ এবং বাজার মনে করছে যে আরবিআই এবার রেপো রেট 5.25%-এ অপরিবর্তিত রাখবে, মানে একটা রেট পজ করবে। এটা তো প্রায় সবাই ধরেই নিয়েছে। হ্যাঁ, তাই আসল খেলাটা রেট নিয়ে নয়, আসল খেলাটা হবে আরবিআই গভর্নরের কমেন্ট্রি নিয়ে। কমেন্ট্রি মানে? উনি কি বলবেন সেটা নিয়ে? এক্স্যাক্টলি। তিনি দেশের অর্থনীতি, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের ভবিষ্যৎ গতিপথ এবং দেশের আর্থিক বৃদ্ধি বা গ্রোথ নিয়ে কি বলছেন, বাজার সেদিকেই কান পেতে থাকবে। ওনার বলা একটা শব্দ বা বাক্য বাজারকে প্রভাবিত করতে পারে, নিমেষে ওপরে বা নিচে নিয়ে যেতে পারে। উনি যদি বলেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, তাহলে বাজার উড়বে। আর যদি বলেন এখনও ঝুঁকি আছে, তাহলে বাজার পড়তে পারে। তাই কাল সকাল 10টা খুব গুরুত্বপূর্ণ। সো হোয়াট ডাজ দিস অল মিন ফর দ্য ব্রডার মার্কেট? মানে এই সব কিছুর মিলিত প্রভাবে ছোট আর বড় কোম্পানিগুলোর শেয়ারে ছবিটা কেমন ছিল? কারণ আমি জানি অনেক দর্শক ভাবছেন যে নিফটি তো পড়েছে মাত্র 0.5%, কিন্তু আমার পোর্টফোলিওতে তো তার চেয়ে অনেক বেশি লাল দেখছি। এটা কেন? এটা বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর মধ্যে একটা। এখানেই ছোট আর বড় শেয়ারের, অর্থাৎ স্মল ক্যাপ আর লার্জ ক্যাপের ফারাকটা স্পষ্ট বোঝা যায়। ডেটাটি বলছে। আজকের ডেটা দেখলে আপনি চমকে যাবেন। নিফটি স্মল ক্যাপ 100 সূচক পড়েছে প্রায় 1.14%, 3 গুণেরও বেশি। নিফটি 50 পড়েছে 0.52% আর নিফটি স্মল ক্যাপ 100 পড়েছে 1.41%। তার মানে আমার পোর্টফোলিওতে যদি স্মল ক্যাপ বেশি থাকে তাহলে সূচক 0.5% পড়লেও আমি হয়তো আমার টাকায় 2-3% পতন দেখব। একদম। এটা তো অনেক বিনিয়োগকারীকে ভয় পাইয়ে দিতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, তবে বিষয়টা বোঝা খুব দরকার। এর সহজ ব্যাখ্যা হলো, যখন বাজারে একটু অনিশ্চয়তা তৈরি হয় বা ঝুঁকি নেওয়ার ইচ্ছে কমে যায়, মানে রিস্ক অ্যাপেটাইট কমে যায়, ঠিক তখন বিনিয়োগকারীরা ছোট, বেশি ঝুঁকিপূর্ণ স্টক থেকে টাকা বের করে বড় এবং তুলনামূলকভাবে সুরক্ষিত ব্লু চিপ স্টকের দিকে যায়। এটাকে বলে ফ্লাইট টু সেফটি। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আমাদের 2 বন্ধু রাজেশ আর প্রিয়া দুজনেই উই লার্ন ইনভেস্টিং ফলো করে। আচ্ছা। রাজেশ একটু বেশি ঝুঁকি নিতে ভালোবাসে, তাই ওর পোর্টফোলিওতে ছোট কোম্পানির শেয়ার বেশি। অন্যদিকে প্রিয়া অনেক বেশি রক্ষণশীল, ও বড় স্থিতিশীল কোম্পানিতে বিনিয়োগ করে। আজ কি হবে? আজ রাজেশের পোর্টফোলিও প্রিয়ার চেয়ে অনেক বেশি পড়বে। কারণ
কারণ বাজারে ভয় বাড়লে ছোট কোম্পানিগুলো বেশি মার খায়। তার মানে এই নয় যে রাজেশ ভুল বা প্রিয়া ঠিক, দুজনের রিস্ক প্রোফাইল আলাদা, তাই তাদের পোর্টফোলিওর আচরণও আলাদা হবে। বাজারের এই চরিত্রটা বোঝা খুব দরকার। আচ্ছা, এবার আসা যাক আমাদের দেশের কিছু নির্দিষ্ট কোম্পানি আর সেক্টরের খবরে, কারণ সূচক পড়লেও সব শেয়ার তো আর একভাবে পড়েনি। না, একদমই না। অনেক জায়গায় কিন্তু দারুণ অ্যাকশন ছিল। একদম। সেক্টরের পারফরমেন্স দেখলে ছবিটা আরও পরিষ্কার হবে। আজকের এই লালবাজারেও একটা সেক্টর কিন্তু সবুজ নিশান উড়িয়েছে। কোনটা? আর সেটা হলো নিফটি পিএসইউ ব্যাংক সূচক, অর্থাৎ সরকারি ব্যাংকগুলোর উপরে বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট। ইন্টারেস্টিং। অন্যদিকে ডিফেন্স এবং মেটাল সেক্টরে সবচেয়ে বেশি লাভ বুকিং দেখা গেছে, কারণ এই দুটো সেক্টর গত কয়েকদিনের রকেটের গতিতে বেড়েছিল। যা খুব দ্রুত বাড়ে তা পড়লে একটু বেশিই পড়ে। ঠিক। আর আজ তো ফলাফলের মরশুম বা আর্নিংস সিজনের একটা খুব বড় দিন ছিল। ভারতী এয়ারটেলের রেজাল্ট বেরিয়েছে। হেডলাইন দেখে তো অনেকে ভয় পেয়ে যেতে পারেন। হ্যাঁ, নেট লাভ 55% কমেছে। আমিও প্রথমে দেখে একটু অবাক হয়েছিলাম। হ্যাঁ, আর এখানেই একজন সাধারণ বিনিয়োগকারী আর একজন শিক্ষিত বিনিয়োগকারীর মধ্যে তফাৎ হয়ে যায়। উই লার্ন ইনভেস্টিং সবসময় শেখায় যে শুধু হেডলাইন নাম্বার নয়, তার গভীরে যেতে হবে। তো আসল গল্পটা কি? এয়ারটেলের নেট লাভ 55% কমেছে শুনে ভয় লাগা স্বাভাবিক, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে অন্য জায়গায়। কোম্পানির আয় বা রেভিনিউ প্রায় 20% বেড়েছে, যা অসাধারণ। ওয়াও! আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এআরপিইউ। এআরপিইউ মানে? অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, অর্থাৎ প্রত্যেক গ্রাহক পিছু আয়। ঠিক, সেই এআরপিইউ বেড়ে হয়েছে 259 টাকা, যা টেলিকম সেক্টরের জন্য একটি দারুণ সংকেত। এর মানে কোম্পানির মূল ব্যবসা খুব শক্তিশালী হচ্ছে। তাহলে লাভ কমলো কেন? লাভ কমার কারণ ছিল আফ্রিকার ব্যবসায় কিছু এককালীন খরচ। ও আচ্ছা, তার মানে ওয়ান টাইম ব্যাপার। একদম। আরও তো অনেক ভালো ফলাফল ছিল, তাই না? অবশ্যই। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসির নেট লাভ 17% বেড়েছে, আর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মানে আইওসি এর লাভ তো 322% বেড়েছে। ভাবুন একবার, এর থেকে বোঝা যায় যে বাজারের সামগ্রিক পতনের দিনেও অনেক ভালো কোম্পানি দুর্দান্ত ফল করছে। তাই সূচক দেখে প্যানিক না করে নিজের পছন্দের কোম্পানির পারফরম্যান্সের উপর নজর রাখা উচিত। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এফআইআই আর ডিআইআইদের ভূমিকা, মানে বিদেশি আর দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, এই বড় খেলোয়াড়রা আজ কি করল? ডেটা বলছে আজ বিদেশি বিনিয়োগকারীরা মানে এফআইআইরা প্রায় 2150 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এটা তো একটা বেশ বড় বিক্রির অঙ্ক। হ্যাঁ, যে কোনো সাধারণ দিনে এটা বাজারকে আরও অনেক বেশি নিচে নিয়ে যেতে পারত। কিন্তু আজ তো ততটা পড়েনি। তার মানে কি কেউ এই বিক্রির চাপটা সামলে নিয়েছে? এক্স্যাক্টলি। আর এখানেই আসছে আমাদের দেশীয় হিরোরা, আমাদের দেশীয় সংস্থাগুলো, ডিআইআইরা। যেমন মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক। তারা প্রায় 1130 কোটি টাকার শেয়ার কিনে বাজারকে অনেকটাই সাপোর্ট দিয়েছে। তারা এফআইআইদের বিক্রির চাপটা অনেকটা স্পঞ্জের মতো শুষে নিয়েছে। তার মানে কি আমরা বলতে পারি যে ভারতীয় বাজার এখন এফআইআইদের খামখেয়ালিপনার ওপর আগের চেয়ে কম নির্ভরশীল? আপনি একেবারে মোক্ষম পয়েন্টটা ধরেছেন। রিটেল বিনিয়োগকারীদের টাকা যা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসছে, তা কি এখন বাজারের গতিপথ নির্ধারণ করার মতো একটা বড় শক্তি হয়ে উঠেছে? এটা একটা স্ট্রাকচারাল শিফট। আজ থেকে 10 বছর আগে এফআইআইরা এত বড় বিক্রি করলে বাজার হয়তো 3-4% পড়ে যেত। কিন্তু আজ ডিআইআইরা একটা শক্ত প্রতিরোধ তৈরি করতে পারছে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য খুব ভালো খবর। এটা প্রমাণ করে যে আমাদের বাজার এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং আত্মনির্ভর। আচ্ছা বন্ধুরা, একটু দাঁড়ান। এই যে এত গভীর বিশ্লেষণ আমরা করছি, এটা তো একদিনের ব্যাপার নয়। প্রতিদিন বাজারকে এইভাবে বুঝতে হয়। ঠিক। আর এই গভীর বিশ্লেষণ যাতে আপনারা প্রতিদিন হাতের মুঠোয় পান, তার জন্যই আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, আমাদের নতুন অ্যাপের কথা বলা হচ্ছে তো। এক্স্যাক্টলি। এখন থেকে প্রতিদিনের মার্কেট আপডেটস, স্টকস, সেক্টরস, ইন্ডাস্ট্রি, ইকোনমি সব পাবেন আমাদের নতুন অ্যাপে, সব বাংলাতে। আর্টিকেল আর পডকাস্ট। মাস্ট ভিজিট WeLearnInvesting.com। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ, লার্ন মোর, আর্ন মোর। অনেক অনেক নতুন ফিচার্স আসছে আগামী দিনে, তাই অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিন। বাংলাতে এত প্রফেশনাল লেভেলের অ্যানালিসিস আগে কখনোই ছিল না।
এই উদ্যোগটা সত্যিই প্রশংসার যোগ্য। বাংলায় ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য এটা একটা বড় পদক্ষেপ। তাহলে বন্ধুরা, আজকের লম্বা আলোচনা থেকে আমরা কি শিখলাম? যদি কয়েকটা মূল বিষয় আমাদের মাথায় গেঁথে নিতে হয়, যা আমাদের আগামী দিনে আরও ভালো বিনিয়োগকারী হতে সাহায্য করবে, সেগুলো কি হবে? আমি যদি শুরু করি তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বড় র্যালির পর ছোট পতন হলো স্বাভাবিক প্রফিট বুকিং। এটা বাজারের দুর্বলতার লক্ষণ নয়। একদমই নয়, বরং এটা বাজারকে আরও ওপরে যাওয়ার জন্য জমি তৈরি করে দেয়। এটা দেখে ভয় পাবেন না। দ্বিতীয়ত, বিশ্ববাজার, বিশেষ করে আমেরিকার টেক স্টক আমাদের আইটি সেক্টরকে সরাসরি প্রভাবিত করে। তাই বিনিয়োগের সময় শুধু দেশের খবর নয়, বিশ্ববাজারের খবর রাখাও খুব জরুরি। গ্লোবাল ইকোনমি এখন একটাই গ্রাম। তৃতীয়, আরবিআই পলিসির মতো বড় ইভেন্টের আগে বাজার সতর্ক থাকে এবং অস্থিরতা বা ভলেটাইলিটি বাড়তে পারে। এই সময়ে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধৈর্য ধরাটাই বুদ্ধিমানের কাজ। অপেক্ষা করুন, দেখুন, তারপর পদক্ষেপ নিন। চতুর্থ, ফলাফল দেখার সময় শুধু হেডলাইন, প্রফিট বা লস দেখে সিদ্ধান্ত নেবেন না। কোম্পানির আয়, এআরপিইউ, মার্জিনের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখুন। যেমন আমরা এয়ারটেলের ক্ষেত্রে দেখলাম। ব্যবসার গভীরে যাওয়াটা জরুরি, আর উই লার্ন ইনভেস্টিং আপনাদের সেই গভীরতায় যেতেই সাহায্য করে। এবং পঞ্চমত, এফআইআই বিক্রি করলেও ডিআইআইদের ধারাবাহিক কেনাকাটা আমাদের বাজারের অভ্যন্তরীণ শক্তিকে প্রমাণ করছে। এটা আমাদের বাজারের জন্য একটা বড় পজিটিভ দিক, যা আমাদের আত্মবিশ্বাস যোগায়। আমাদের বাজার এখন আর শুধু বিদেশি টাকার ওপর নির্ভরশীল নয়। একদম। এই শিক্ষাগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে বাজারের এই দৈনন্দিন ওঠাপড়ায় আমরা বিচলিত হব না। আর উই লার্ন ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনারা সবসময় এই রকম নতুন কিছু শিখতে পারবেন, যা আপনাদের জ্ঞান এবং সম্পদ দুটোই বাড়াতে সাহায্য করবে। এই পডকাস্টে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। আমরা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। নিজের রিসার্চ না করে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। একজন রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই পরামর্শ করুন। বিনিয়োগ আপনার কষ্টার্জিত অর্থ, তাই এর সুরক্ষা এবং বৃদ্ধির দায়িত্ব আপনার। আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো বা আপনাদের কি প্রশ্ন আছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের ফিডব্যাকই আমাদের এগিয়ে চলার রসদ। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা কিছু নতুন শিখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলবেন না, যাতে পরের গুরুত্বপূর্ণ আলোচনা আপনি মিস না করেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে। আর মনে রাখবেন, কাল সকাল 10টায় কিন্তু আরবিআই পলিসির ঘোষণা। বাজারের জন্য একটা বড় দিন, তৈরি থাকবেন। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আবার দেখা হবে। ভালো থাকবেন।